আজ 10ই সেপ্টেম্বর বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 23টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জেলা কমিটিতে শ্রমিক শুভেন্দু অনুগামীরা কোণঠাসা, ক্ষোভ বাড়ছে। দেশের নতুন উপরাষ্ট্রপতি এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন, বিরোধী শিবিরে ফাটল। নেপালে উন্মত্ত জনতার হামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রাস্তায় মার খেয়েছেন। ওলির পদত্যাগের পর ভেসে উঠেছে বালেন্দ্র শাহের নাম। তিনি কি নেপালের আগামী প্রধানমন্ত্রী? উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের সাংসদের ভোট ধরে রাখতে পারল না ইন্ডিজোট। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোয় তোলপাড় রাজ্য। বীরভূমের মেয়েকে ভাঙনে এনে গণধর্ষণ, ভিডিও ছড়িয়ে আতঙ্ক। বস্তা ভর্তি নোট উদ্ধার, 90 লক্ষ টাকার হাওয়াওয়ালা যোগ নিয়ে তদন্তে ইডি। কমিশনের স্পষ্ট জবাব, সিসিটিভি ফুটেজ, ভোটার তালিকা হাতে পাবে না বিরোধীরা। 2029 সালে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, দাবি করলেন কংগ্রেস নেতা শিবকুমার। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এনডিএ প্রার্থীকে সমর্থন করলেন 14 বিরোধী সাংসদ। তৃণমূলের 5 জন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন, বিস্ফোরক দাবি তরুণজ্যোতি তিওয়ারির। নেপালে জেনজেডের দাবি, শুধু সোশ্যাল মিডিয়া নয়, আরও গভীর পরিবর্তন চাই। কবিগুরুর ছবি পোড়ানোয় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল ছাত্রনেতা। নেপালের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা, মন্তব্যে চমকে উঠল রাজনীতি মহল। নেপালের অশান্তি আজ, এনবিএসটিসি বাস পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত বাংলায়। তৃণমূলের ভেতরেই সংঘর্ষ, ভাঙচুর হলো ফ্রিজ, ফ্যান, মোটর বাইক। অবশেষে প্রকাশিত হলো এসএসসি শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরার তালিকা। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানালো সেনা, ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত। মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। নেপালের অশান্তিতে বাংলায় গুলিবিদ্ধ শিলিগুড়ির ট্রাক চালক। নেপালে উন্মত্ত জনতার হাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন, 2 মন্ত্রী আক্রান্ত। আধার কার্ড নিয়ে এসআইআর প্রক্রিয়ায় আপত্তি, মমতার দাবি ভোটার কার্ডও মানতে হবে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে চমকপ্রদভাবে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এই পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। বিরোধী জোট ইন্ডিয়া ব্লক এই নির্বাচন প্রার্থী দেয়, তবে ফলাফলে দেখা যায় বিরোধীদের মধ্যেই ব্যাপক ভাঙন ঘটে। জানা গেছে অন্তত 14 জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে এনডিএ প্রার্থীকে ভোট দেন। এর ফলে রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত হয় এবং এনডিএ শিবিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে। রাধাকৃষ্ণন বহু বছর ধরে আরএসএস ও বিজেপির সক্রিয় কর্মী। তামিলনাড়ুর এই অভিজ্ঞ নেতা সংগঠনের ভেতরে যেমন জনপ্রিয়, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তার ভাবমূর্তি যথেষ্ট ইতিবাচক। এমন সময় তিনি রাজ্যের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাই রাজনৈতিক মহল মনে করছে উপরাষ্ট্রপতির পদে তার উপস্থিতি বিজেপিকে সাংবিধানিক ও সংসদীয় রাজনীতিতে আরও শক্তিশালী করে তুলবে। অন্যদিকে বিরোধী জোটে এই ফলাফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেস ও তৃণমূল ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে বিজেপি সাংসদের প্রভাবিত করেছে এবং চাপ সৃষ্টি করে ভোট ভাঙিয়েছে। তবে বিজেপির বক্তব্য, এটি সাংসদদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত, যা আসলে বিরোধী জোটের ভেতরে আস্থার অভাবকে প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই ফল শুধু একটি সাংবিধানিক পদ নির্বাচন নয়, বরং 2029 সালের লোকসভা ভোটের দিকেও বড় ইঙ্গিত দিয়ে গেল। কারণ বিরোধী শিবির ঐক্যবদ্ধ না হলে বিজেপির মতো শক্তিশালী সংগঠনের সামনে লড়াই করা সহজ হবে না। আর এনডিএর কাছে এই জয় ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের প্রেরণা হিসেবে কাজ করবে। নেপালের রাজনীতিতে ফের তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কপি শর্মা ওলি পদত্যাগ করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সম্ভাব্য নামগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছেন তরুণ নেতা বালেন্দ্র শাহ। কয়েক বছরের মধ্যেই তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন, বিশেষত তরুণ সমাজ ও শহুরে ভোটারদের মধ্যে। শাহ মূলত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত পান। শাহ মূলত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিতি পান। প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরে থেকে উঠে এসেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
ওলির পদত্যাগের মূল কারণ হিসেবে উঠে আসছে ক্ষমতার লড়াই, প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ। তার সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এতটাই বেড়েছিল যে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়। ঠিক এই সময় বালেন্দ্র শাহ দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তার বক্তব্য ও কার্যকলাপ জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার বিপুল জনপ্রিয়তা তাকে আরও শক্তিশালী করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যদি শাহ সত্যিই প্রধানমন্ত্রী পদে আসীন হয় তবে নেপালের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে, কারণ তিনি প্রচলিত দলীয় স্বার্থের বাইরে থেকে জনগণের দাবি তুলে ধরছেন। তরুণ প্রজন্ম তার পরিবর্তনের আশার আলো দেখছে। তাদের প্রধান দাবি শিক্ষার উন্নতি, কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রসার। তবে রাজনৈতিক বাস্তবতা সহজ নয়। নেপালের ক্ষমতার সমীকরণে বিভিন্ন দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে। শাহের পক্ষে সেই সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা বড় চ্যালেঞ্জ হবে। তবুও তার উত্থান প্রমাণ করছে নেপালের সাধারণ মানুষ প্রচলিত দলগুলির বিকল্প চাইছে। যদি এই তরুণ নেতৃত্ব সুযোগ পান তবে দেশ হয়তো এক নতুন রাজনৈতিক দিশা পেতে চলেছে। তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে বড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিক্ষোভ চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি সামনে আসতে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধীরা অভিযোগ করে, তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলনের নামে বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং বাংলার সংস্কৃতির প্রতি অপমান করছে। কংগ্রেস ও বিজেপি দুই দলই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি এটি তাদের কাজ নয়, বরং পরিকল্পিতভাবে তাদের নামে বদনাম করার চেষ্টা করা চলছে। তারা বলছে, আন্দোলনের জায়গায় অন্য কেউ এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমেও তোলপাড় শুরু হয়েছে। অনেক বিশিষ্ট মানুষও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রবীন্দ্রনাথের মতো বিশ্বকবির ছবি পড়ানো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আঘাত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনায় তৃণমূল ছাত্র সংগঠনের ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে। কংগ্রেস নেতা ডি.কে শিবকুমার দাবি করেছেন 2029 সালে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। তার মতে, বর্তমান দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। বিজেপি সরকারের প্রতি জন আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং সেই সুযোগেই কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা ক্ষমতায় ফিরবে। শিবকুমারের এই বক্তব্যে কংগ্রেস সমর্থকদের মধ্যে আশার আলো সঞ্চার হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি এত সহজ নয়। বিরোধী শিবিরে ঐক্যের অভাব স্পষ্ট। ইন্ডিয়া ব্লকের মধ্যে নেতৃত্বের প্রশ্নে দ্বন্দ্ব রয়েই গেছে। একদিকে কংগ্রেস চাইছে রাহুল গান্ধীকে মুখ বানাতে, অন্যদিকে আঞ্চলিক দলগুলি নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে। বিজেপি সংগঠন, আর্থিক ক্ষমতা এবং জনপ্রিয় নেতৃত্বের জোরে এখনও শক্তিশালী অবস্থান রয়েছে। তাই 2029-এ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও শিবকুমারের বক্তব্য প্রমাণ করছে, কংগ্রেস রাহুলকে সামনে রেখেই ভবিষ্যতের রাজনীতি লড়াই চালাতে চায়। 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরে ব্যাপক ভাঙন ধরা পড়ছে। নির্বাচনের ফলাফলে দেখা যায় অন্তত 14 জন বিরোধী সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এর ফলে সহজেই জয়লাভ করে সিপি রাধাকৃষ্ণন। বিরোধী জোটে এই ক্রস ডেটিং বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি সাংসদদের প্রভাবিত করেছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, বিরোধী সাংসদরা নিজেরাই এনডিএ প্রার্থীকে সমর্থন করেছেন, কারণ তারা বিরোধী নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ফল ইন্ডিয়া ব্লকের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। 2029 লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটে যদি একত্র হতে না পারে তবে বিজেপির সঙ্গে লড়াই করা আরও কঠিন হয়ে পড়বে। তরুণ জ্যোতি তিওয়ারি চাঞ্চল্যকর দাবি করেছেন, তৃণমূলের অন্তত 5 জন সাংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়। বিজেপি শিবির দাবি করে, তৃণমূলের ভেতরে অসন্তোষ বেড়েছে এবং এই কারণে সদস্যরা ক্রস ভোটিং করেছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। যদিও রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের অভ্যন্তরে অস্বস্তি সত্যিই রয়েছে। সম্প্রতি দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক সমস্যার খবর বারবার উঠে আসছে। ক্রস ভোটিংয়ের অভিযোগ সেই অসন্তোষকেই আরও স্পষ্ট করে তুলছে। নেপালে জেড তরুণ প্রজন্মের আন্দোলন নতুন মোড় নিয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল তারা মূলত সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু পরে দেখা যায় তাদের দাবি আরও বিস্তৃত। তরুণ সমাজ চাইছে শিক্ষা ও কর্মসংস্থানের উন্নতি, দুর্নীতি রোধ এবং প্রশাসনিক সংস্কার। নেপালের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাদের আস্থা কমে গেছে। তারা মনে করছে, পুরনো প্রজন্মের নেতারা দেশের উন্নতি করতে ব্যর্থ হয়েছেন, তাই নতুন রাজনৈতিক বিকল্পের দাবিতে তারা রাস্তায় নেমেছে।
এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক উন্নতির জন্য। বিশেষজ্ঞরা বলেছেন, নেপালের এই তরুণ আন্দোলন ভবিষ্যতে বড় রাজনৈতিক পরিবর্তনের পথ খুলে দিতে পারে। তৃণমূল কংগ্রেসের ভেতরে দলীয় দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দলীয় কর্মীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং এক পক্ষ অপর গোষ্ঠীর ফ্রিজ, ফ্যান, মোটর বাইক সহ নানা সম্পত্তি ভাঙচুর করে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীরা অভিযোগ করছে, তৃণমূলের ভেতরে এখন বিভাজন স্পষ্ট এবং এই দ্বন্দ্বই প্রমাণ করছে দলের ভেতরে অস্থিরতা বাড়ছে। তবে তৃণমূল নেতৃত্ব বলছে এটি মূলত ব্যক্তিগত বিবাদের ফল, দলের সঙ্গে এর কোনো যোগ নেই। রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিন ধরে তৃণমূলের ভেতর ক্ষমতার দ্বন্দ্ব চলছে এবং এখন তা প্রকাশ্যে আসছে। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রক্রিয়া তৈরি হচ্ছে। এসএসসি মামলায় বড় সিদ্ধান্তে বহু শিক্ষক স্বস্তি পেলেন। যারা অবৈধভাবে বরখাস্ত হয়েছিলেন তাদের পুরনো চাকরিতে ফেরানোর তালিকা অবশেষে প্রকাশিত হয়েছে। আদালতের নির্দেশ মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি হারানো শিক্ষকরা আন্দোলন করছিলেন এবং তাদের পরিবারও আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল। তালিকা প্রকাশের পর তারা ন্যায় বিচার পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। শিক্ষক সমাজ বলছে এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, তবে এখনো অনেক মামলা বিচারাধীন এবং বহু শিক্ষক সমস্যায় রয়েছেন। তাই চূড়ান্ত সমাধানের জন্য আরও পদক্ষেপ প্রয়োজন। এই ঘটনার ফলে এসএসসি মামলার গুরুত্ব ও রাজনৈতিক প্রভাব আরও বাড়ল। পশ্চিম মেদিনীপুরে অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদের পাহাড় উদ্ধার হয়েছে। পুলিশ ও প্রশাসনের অভিযানে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় সবাই চমকে গেছে। নোটের বান্ডিলের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রশাসনের প্রাথমিক অনুমান, এই টাকা অবৈধ বালি খনন থেকে সংগৃহীত। বহুদিন ধরেই রাজ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। স্থানীয় মানুষ দাবি করেছেন, রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়ে এই ব্যবসা চলছে। টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের অভিযোগ, তৃণমূল নেতাদের আশ্রয়ে এই চক্র ফুলে ফেঁপে উঠেছে। এখন তদন্ত শুরু হলেও রাজনৈতিক যোগ কতটা সামনে আসে তা নিয়ে জল্পনা চলছে। নেপালের অশান্তির প্রভাব এসে পড়ল উত্তরবঙ্গে। শিলিগুড়ির এক ট্রাক চালক গুলিবিদ্ধ হন। জানা গেছে তিনি পণ্যবাহী ট্রাক নিয়ে নেপালের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় দুষ্কৃতীরা হামলা চালায় এবং গুলি করে। আহত চালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, নেপালের অস্থিরতা এভাবেই প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব ফেলছে। এতে ভারত নেপাল সম্পর্ক আরও জটিল হতে পারে। নেপালে জনতার রোষ ভয়াবহ আকার নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে নৃশংসভাবে পুড়িয়ে খুন করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রীকে জনতা রাস্তায় ফেলে গণপিটুনি দেয়। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ মানুষ এই চরম পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক মহল নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাগুলিও বলছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রশাসন বলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষ মনে করছে, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করার ফলে এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অশান্তি নেপালের ভবিষ্যৎ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলছে।